থেমে যায় রিফা। লম্বা একটা শ্বাস নেয়। হুরের দিকে তাকিয়ে হুরের মুখভঙ্গি দেখে তার মনোভাব থাকার প্রচেষ্টা। মেয়েটার মুখ বলে দিচ্ছে রিফার কথা তার মনে কিছুটা ইফেক্ট পড়েছে। তা দেখে রিফা হাসলো, আবার বলতে লাগলো, আমি শুরু থেকেই তোমাদের কাহিনী জানি। তোমার সাথে দেখা কিভাবে হয়েছিল এবং তুমি কিভাবে তাকে ধোঁকা দিয়েছ সবই আমি জানি। তবে একটা জিনিস আমি প্রথমে বুঝে উঠতে পারিনি, তুমি তাকে এত বড় ধোঁকা দিলে আর রুদ্র তোমাকে এভাবে ছেড়ে দিল। ব্যাপারটা হজম হচ্ছিল না আমার। কারণ রুদ্রকে কেউ ধোঁকা দিলে সে এমনি এমনি তাকে ছেড়ে দেয় না, ভেঙে কুড়িয়ে ছাড়খাড় করে দেয়। সে জায়গায় তুমি নিমেষে ছাড় পেয়ে গেলে এবং তার জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে গেলে। প্রথমে আমি কিছুটা শকড হয়েছিলাম, ভেবেছিলাম সে হয়তো তোমার ভালোবেসে নিজের সাথে জড়িয়েছে। তবে পরবর্তীতে বিষয়টা উল্টোভাবে আমার সামনে ধরা দিল। বুঝতে পারলাম রুদ্র আড়ালে মাস্টার মাইন্ড একটা গেম খেলছে। হয়তো তুমি আমার কথা বিশ্বাস করবে না, তাই সবটুকু আমি বলতে চাচ্ছি না। ক্লু আমি দিয়েছি, নিজের জীবন ধ্বংস হওয়ার আগে সত্যের মুখোমুখি হও। বাকিটা তুমি যা ভালো মনে করো তাই করো। স্তব্ধ হয়ে গেল হুর। এ কি বলছে রিফা? রুদ্ধ তাকে ধোঁকা দিচ্ছে? এমন তো তার কোনোদিন মনে হয়নি। কখনো মনে হয়নি যে সে রুদ্ধকে চিনতে পারেনি। পরক্ষণেই আবার মনে হলো রিফা তাকে উস্কানোর জন্য এমনটা বলছে। তাই নিজেকে নর্মাল রাখলো, বলল, আমি সহজ সরল তা আমি জানি, কিন্তু তাই বলে যে আপনি আমার স্বামীর নামে যা নয় তাই বলবেন তা তো আর আমি বিশ্বাস করব না, তাই না? আমি আমার স্বামীকে যতটুকু চিনি তাই আমার জন্য যথেষ্ট। আমি এতটাও বোকা না যে অন্য মানুষের কথা শুনে নিজের সংসারে আগুন লাগাবো। হাতের মগ টেবিলের ওপর রাখলো রিফা। সোফা থেকে উঠে দাঁড়ালো, উপহাস করে এক হাসি দিল। যেতে যেতে বলল, আগুন লাগা থেকে সতর্ক করলাম আমি। শুভাকাঙ্ক্ষী মনে করে আমার কথা ভেবে দেখতে পারো, আর না হয় দুশ্মন মনে করে সব এড়িয়ে যাও। তবে পরিশেষে একটাই কথা বলবো, সরল হয়ে থাকো বা বোকা না। চলে গেল রিফা। সেকেন্ডের মাঝে রুমে রুদ্ধ প্রবেশ করলো। হাতের ফোন বিছানায় ছুঁড়ে হুরের কাছে আসলো। এক হাত হুরের গাল, অন্য হাত হুরের কোমরে স্পর্শ করে অধর চেপে রাখলো তার অধরে। আকস্মিক রুদ্ধের হামলায় হতবিহ্বল হয়ে গেল হুর। বুঝতে সক্ষম হচ্ছিল না তার সাথে কি হচ্ছে। কিছুক্ষণ সময় যেতেই সম্বিত ফিরে পেয়ে রুদ্ধকে সরাতে লাগলো। রুদ্ধ আরও আঁকড়ে ধরল হুরকে। মিনিট পাঁচেক অতিবাহিত হতেই হুরকে ছেড়ে দেয় রুদ্ধ। আটকে রাখা নিঃশ্বাস লম্বা ছাড়ে, যা আছড়ে পড়ছে হুরের মুখে। তপ্ত গরম নিঃশ্বাস মুখে আছড়ে পড়তেই পুনরায় চোখ মুখ খিচে রইল হুর। চোখ মুখ খিচে থাকার কারণে এক গালে টোল স্পষ্ট দেখা গেল। তা দেখে রুদ্ধ হুরের টোল পড়া গালে হালকাভাবে কামড়ে ধরল। কিছুক্ষণ সেভাবেই রইল। তারপর ছেড়ে দিয়ে কপালে উষ্ণ পরশ এঁকে দিল। ক্লান্ত স্বরে বলল, খুব মিস করছিলাম তোমায়। হুরের শক্ত গলা, মিস করলে বুঝি কিস করতে হয়? হয়তো, না হলে শরীরে এনার্জি পেতাম না। মিস করতে করতে শরীরের এনার্জি লস হয়েছে, তাই কিস করে শরীরের এনার্জি লোড করে নিলাম। রুদ্ধর ফালতু লজিক শুনে বিরক্ত হলো হুর। প্রকাশ করল না, তবে হুরের মুখভঙ্গি দেখে রুদ্ধ বুঝল হুর বিরক্ত হচ্ছে। তবে এতে তার কি? হুর বিরক্ত হোক না হোক সেটা তার দেখার বিষয় না। সে তার শরীরে এনার্জি লোড করতে পেরেছে, এটাই অনেক। রুদ্ধ গলাটাই ঢিলে করে সোফায় হাত পা ছুঁড়ে শোয়া হয়ে রয়। হুরকে বলে, হুর পাখি, আমার কোট খুলে দাও। হুরের মুখে গম্ভীর্যতা আরও প্রকাশ পায়। পূর্ণ মনোযোগ দিয়ে রুদ্ধকে দেখে। লোকটাকে ক্লান্ত লাগছে, একটু বেশিই লাগছে। তাই আর কথা না বাড়িয়ে রুদ্ধের সামনে এসে ঝুঁকে কোট খুলতে থাকে। ঝুঁকে থাকার কারণে হুরের উন্মুক্ত গলার সাথে বুকের কিছু দৃশ্য ভাসমান হলো। নিমেষেই ঘোর লেগে গেল। আনমনে হাত উঠিয়ে হুরের গলা স্পর্শ করলো। দু আঙুলের সাহায্যে আলতোভাবে ছুঁয়ে দিতে লাগলো। কাজে ব্যাঘাত ঘটালো হুরের। রুদ্ধের দিকে তাকিয়ে দেখলো তার পরিবর্তন চাহনি। সেদিকে তেমন পাত্তা দিল না। পুনরায় মন দিল কোটটাই খুলতে। রুদ্ধের হাত থামল না। সে ঘোর লাগা দৃষ্টি নিয়ে হুরের উন্মুক্ত জায়গায় হাত দিয়ে খেলতে লাগলো। ঘোর বোধহয় বেশি মনে হচ্ছে, তাই তো বউকে আরও কাছে পেতে মন চাচ্ছে। ঘড়িতে সময় দেখল, সন্ধ্যা 7টা বাজে। ডিনারের জন্য অনেক সময় আছে। বউকে কিছু সময় দিলে ক্ষতি হবে না। তাই কোনো কিছু না ভেবেই ঝট করে সোফা থেকে উঠে বউকে জড়িয়ে ধরল।
গলায় মুখ গুজে কোলে তুলে বিছানায় গেল। চিন্তিত মস্তিষ্ক নিয়ে কি আর পরীক্ষা ভালো দেওয়া যায়? হুড়ও দিতে পারল না। পরীক্ষা নিয়ে তেমন চিন্তা না হলেও রুদ্ধকে নিয়ে বড্ড চিন্তিত সে। গতকাল রিফার কথা মাথা থেকে 1 সেকেন্ডের জন্য সরাতে পারেনি। রুদ্ধ তাকে ধোঁকা দিয়েছে ভাবতেই নিঃশ্বাসের গতি কমে আসে। হুড়ের দৃঢ় বিশ্বাস রুদ্ধ তাকে ধোঁকা দিতে পারে না। ধোঁকা দেওয়ার মতন আজ অবধি কোনো কিছুই চোখে পড়েনি। তবে রিফার কথায় রহস্য লুকিয়েছিল। মনে হচ্ছিল অর্ধেক কথা বলেছে আর অর্ধেক কথা পেটে রেখেছে। আর তার কথা বলার ভঙ্গি এমন ছিল যে মানুষ তাকে বিশ্বাস করতে বাধ্য হবে। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় বসলো হুর। মনে তার অনেক শঙ্কা। এই শঙ্কা থেকে বের হতে পারছে না সে। গভীর চিন্তায় ঠোঁট কামড়ে বিছানায় গা এলিয়ে দিল। মাথায় বেশি প্রেশার পড়ায় চিনচিন করে ব্যথা হচ্ছে। যেই না চোখটা লেগে আসবে সেই সময় কর্কশ শব্দে ফোন বেজে উঠল। বিছানার শেষ প্রান্তে ফোন রাখা। উঠে ফোন আনতে মন চাইছে না হুরের, তাই সেইভাবেই শুয়ে রইল। ফোন বাজতে বাজতে একসময় কেটে গেল। মিনিট খানেক পেরোতেই আবার কর্কশ শব্দ তুলে ফোন বেজে উঠল। বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল হুর। পর মুহূর্তে অনুভূত হলো রুদ্ধের কলও হতে পারে, তাই অনিচ্ছা সত্ত্বেও উঠে ফোন হাতে নিল। স্ক্রিনে ভেসে আসলো আকাশের নাম্বার। রিসিভ করতে মন না চাইলেও রিসিভ করলো। ফোন স্পিকারে রেখে আতশোয়া হয়ে আবারও শুয়ে রইল। কাঁধের কাছে ফোন রেখে চোখ বন্ধ করে নিল। ফোনের ওপাশ থেকে ভেসে আসলো, কেমন আছো হুর? চোখ বন্ধ রাখা অবস্থাতেই হুর জবাব দিল, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার খবর কি? হ্যাঁ, আমিও ভালো আছি, কিন্তু তুমি ভালো বললেও তোমাকে আজ ভালো দেখাচ্ছিল না। কোনো এক বিষয় নিয়ে তোমায় আপসেট দেখাচ্ছিল। এখন বলো তো, কি নিয়ে তুমি এত আপসেট আছো? পরীক্ষা ভালো হয়নি, তাই একটু আপসেট আছি। চিন্তিত হলো আকাশও। বলল, কিন্তু তোমার প্রিপারেশন তো খুবই ভালো ছিল, তাহলে পরীক্ষা খারাপ কিভাবে হলো? চুপ রইল হুর। হুরের কাছ থেকে কোনো জবাব না পেয়ে আকাশ বুঝলো হুর বলতে ইচ্ছুক না, তাই এ নিয়ে আর কোনো প্রশ্ন করল না। হুরের মন ভালো করার জন্য বলল, চলো আজ তোমার জন্য ভালো করি, বিকেলে ঘুরতে যাই, কি বলো? ঘুরতে যাওয়ার কথা শুনে তড়াক করে উঠে বসলো হুর। মুহূর্তেই ঘাবড়ে গেল। আমতা আমতা করে কিছু বলবে, তখনই আঁখি পল্লবে ভেসে আসলো রুদ্ধকে। চোখ বড় বড় হয়ে এলো। কিছুক্ষণ আগে যে মুখ থেকে কিছু বলতে যাচ্ছিল সেটা আটকে আসলো। রুদ্ধ প্যান্টের দু পকেটে নিজের হাত গুজে রেখেছে। তীক্ষ্ণ চোখে হুরের দিকে তাকিয়ে আছে। হুর ফোনের দিকে একবার তাকিয়ে আবার রুদ্ধের দিকে তাকালো। বুঝতে পারলো রুদ্ধ প্রথম থেকে তার কথা শুনছে। স্তম্ভিত হয়ে গেল। অন্যদিকে আকাশ ফোনের উপরে হ্যালো হ্যালো করে যাচ্ছে। সেদিকে কান যেতেই হুর ফোন হাতে নিয়ে ইতস্তত বোধ করে বলল, সরি আকাশ, আমি বের হতে পারবো না। আমরা না হয় অন্য আরেকদিন ঘুরবো। অন্য একদিন না, আজই। তুমি আর কোনো কথা না বাড়িয়ে রেডি হয়ে নাও, আমি তোমায় বাসা থেকে পিক করে নেব। তুমি যেখানে যেখানে ঘুরতে চাও সেখানেই ঘুরবো। ভীত চেহারা নিয়ে রুদ্ধের দিকে আবার তাকালো হুর। রুদ্ধ তার দিকে এগিয়ে আসছে। হুরের নিকটে এসে তার হাত থেকে ফোন ছিনিয়ে স্ক্রিনে থাকা নাম এবং নাম্বার দেখল। গভীর মনোযোগ, গম্ভীর মুখশ্রী। ফোন ফট করে কেটে দিল। হুরকে ঝটকা মেরে বিছানায় ফেলে তার উপরে ভর ছেড়ে প্রবল শক্তিতে হুরের গাল চেপে ধরল। রাগে দাঁত কিরমির করে বলল, কোন নাগরের সাথে কথা বলছিলি? আমি বাড়িতে না থাকলে বুঝি এসব করে বেড়াস? ঘুরতে যাবি তাই না? ঘরে স্বামী থাকতে পরপুরুষের সাথে মাতলামি করার ঠান্ডা তো ভালোই পেয়েছিস। গালের ভেতরে চামড়া দাঁতের সাথে লেগে ছিলে গেছে। রক্তও বের হচ্ছে বোধহয়। ব্যথা এবং রুদ্ধের রাগান্বিত চেহারা দেখে ভয়ে চোখ মুখ কুঁচকে ফেলে হুর। রাগ হয় তারও। জোরে খামচে ধরে রুদ্ধের হাত। হঠাৎ হাতে আক্রমণ হওয়ায় হাত ঢিলে হয়ে আসে রুদ্ধর। সেটারই ফায়দা ওঠায় হুর। জোর জবরদস্তি করে রুদ্ধের কাছ থেকে নিজেকে ছাড়ায়। গলার স্বরখানি কুঁচু রেখে বলে, পাগল হয়ে গিয়েছেন? এমন কেউ করে? আর কি নাগরের কথা বলছেন? সে আমার ক্লাসমেট। আমার মন খারাপ ছিল তাই সে ঘুরতে নিয়ে যেতে চাইছিল। আর আমার ক্লাসের কেউ জানে না যে আমি বিবাহিত। আরও চটে গেল রুদ্ধ। হুরের হাত শক্ত করে চেপে ধরে বলল, ও, নিজেকে অবিবাহিত প্রমাণ করে ছেলেদের নজরে আসতে চাচ্ছিস? অনেক শিয়ানা তো। আমার বউ আমার পিঠ পিছে পরপুরুষদের সাথে কথা বলে। তুই কি মনে করেছিলি এসব কোনো কিছুই আমি টের পাবো না? মারাত্মক ক্ষেপে গেল হুর। চিল্লিয়ে বলল, কি কখন থেকে নাগর পরপুরুষ বলেই যাচ্ছেন? বললাম তো সে আমার ক্লাসমেট। আর আমি আমার বিয়ের কথা বলিনি, কারণ আমাদের বিয়ে হুট করে হয়ে গিয়েছিল। পরিস্থিতি এমন ছিল যে তাদের আমি জানাতে পারিনি।
আর এখন থেকে যার সাথেই কথা বলি না কেন, আপনার পিঠ পিছে বলবো না, আপনার সামনেই বলবো। হোরের হাত ছেড়ে দিল রুদ্ধ। উল্টোপাল্টা কাজ করছে তার মাথা। এক জায়গার রাগ আর এক জায়গায় দেখাচ্ছে। হোরের সাথে বড্ড খারাপ ব্যবহার করে ফেলেছে। ভেতর ভেতর অনুতপ্ত হচ্ছে, কিন্তু হুরকে একটা ছেলের সাথে কথা বলতে দেখে মাথায় আগুন ধরে গিয়েছিল। আর যখন বলছিল ঘুরতে যাওয়ার কথা, তখন সেই ছেলেটাকে গুলি করে মেরে ফেলতে ইচ্ছে করছিল। হাঁটুর উপর দুই কোণই রেখে মাথার চুল খামচে ধরল। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। হুর রুদ্ধকে দেখছে, তার উত্তেজনা দেখছে। কিছুক্ষণ পূর্বের কাজে যে রুদ্ধ অনুতপ্ত তাও চোখে পড়ল। বুঝলো রুদ্ধ কোনো কিছু নিয়ে ডিপ্রেসড। কিন্তু তাই বলে কি অন্যের রাগ তার উপর মেটাবে? রুদ্ধের করা ব্যবহারে ভীষণ কষ্ট পেল হুর। কখনো ভাবেনি রুদ্ধ তাকে সন্দেহ করবে, ভাবতে পারেনি সন্দেহ করে তার সাথে এমন আচরণ করবে। কিন্তু তার করা আচরণের জন্য সে রুদ্ধকে ক্ষমা করবে না। ক্ষমা করবে, তবে সময় লাগবে। গালের ভেতরে চামড়া জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে গুঁড়া মরিচ কেউ ঢেলে দিয়েছে। নেত্রকোণায় মুহূর্তেই নোনা জলের আভাস পেল। ডুকরে কেঁদে উঠল। হুরের কান্না শুনে চমকে হুরের দিকে তাকালো। হুরকে কান্না করতে দেখে বিচলিত হয়ে গেল। কাছে এসে হুরের হাত ধরে টেনে নিজের সাথে মিশিয়ে মাথা চেপে রাখলো তার বুকে। মাথায় হাত বোলাতে বোলাতে কোমল স্বরে বলল, সরি, আমি ইচ্ছে করে তোমায় এসব বলিনি। প্রচণ্ড রেগে গিয়েছিলাম আমি। আর কখনো এসব বলবো না। তুমি কান্না থামাও। রুদ্ধর বুকে আশ্রয় পেয়ে আরো আহ্লাদি হয়ে উঠল হুর। কান্নার মাত্রা বাড়িয়ে দিল। মুখ থেকে শব্দও আগের থেকে দ্বিগুণ বের হতে লাগলো। হিচকি তুলে বলতে লাগলো, আপনি আমায় তুই বলেছেন। কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় রুদ্ধ। মাথাটা এতই গরম হয়ে গিয়েছিল যে কখন হুরকে তুই বলে কথা বলেছিল সেটাই খেয়ালে আসলো না। মেয়েটাকে রাগ দেখাতে না চাইলেও হুট করে রাগ এসে পড়েছিল। তার একমাত্র কারণ হুরের ক্লাসমেট। হতাশ নিঃশ্বাস ছাড়ল রুদ্ধ। বোঝানোর ভঙ্গিতে বলল, আরে ওটা তো আমি রাগের মাথায় বলেছিলাম। তুমি এসব ধরে রেখো না কেমন? পরবর্তীতে যদি তুই করে বলি তাহলে তুমি আমায় কামড়ে দিও, সুদবোধ হয়ে যাবে। এখন কান্না থামাও। ভেঙে পড়া কণ্ঠস্বর। থামছে না, কোনোভাবেই আমার কান্না থামছে না। অনেক কান্না করতে ইচ্ছা হচ্ছে। আপনি কিভাবে পারলেন আমার সাথে এমন ব্যবহার করতে? কিভাবে পারলেন আমাকে সন্দেহ করতে? আমার যদি পরপুরুষের সাথে কথা বলার এত ইচ্ছা থাকতো, তাহলে স্পিকার দিয়ে কথা বলতাম না, লুকিয়ে কথা বলতাম। আপনি আমার কোনো কথা না শুনেই আমার উপর আক্রমণ করলেন। আপনার আক্রমণে কতটা ব্যথা পেয়েছি আমি জানেন? কথা থামিয়ে রুদ্ধের বুক থেকে উঠে বসে পড়ল হুর। টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে। চোখের নিচের অংশও ফুলে উঠেছে। কয়েক মিনিটের মধ্যে লাল হয়ে এসেছে নাক। হুর নাক টেনে নিজের ডান হাতে রুদ্ধের সামনে আনলো, দেখিয়ে বলল, এই দেখুন, দেখুন কি করেছেন আপনি আমার হাতকে। শুধু হাত না, আমার গালে ছুলে দিয়েছেন। অনেক রক্ত পড়ছে, ভীষণ জ্বলছে। আবারও কান্নায় ভেঙে পড়ল হুর। হতবুদ্ধি হয়ে হুরের সব কথা শুনল রুদ্ধ। নিজের অজান্তেই মেয়েটাকে অনেক ব্যথা দিয়ে ফেলেছে। মলিন মুখ নিয়ে এগিয়ে আসলো হুরের কাছে। গালে হালকাভাবে হাত দিয়ে মুখের ভেতর দেখতে লাগলো। স্পষ্ট কোনো কিছু দেখা যাচ্ছে না। প্যান্টের পকেট থেকে ফোন বের করে চার্জ জ্বালিয়ে মুখের ভেতরে দেখতে লাগলো। দুপাশের চামড়া ছুলে রক্ত বের হচ্ছে। হাত থেকে ফোন বিছানায় রেখে দুগালে হাত দিয়ে রুদ্ধ হুরের অধরে হালকাভাবে নিজের অধর ছোঁয়ালো। 4 কি 5 সেকেন্ড সময় রাখলো। হুরের চোখের পানি মুছে দিয়ে সারা মুখে চুম্বন দিতে লাগলো। আদুরে স্বরে বলল, সরি সরি, ভীষণ সরি। আমি ইচ্ছে করে করিনি। সব হয়েছে তোমার ওই ক্লাসমেটের জন্য। না তোমার ক্লাসমেট এই সময় তোমার সাথে কথা বলতো, না ঘুরতে যাওয়ার কথা বলতো, আর না আমি রেগে যেতাম। তুমি বসো, আমি তোমার জন্য অয়েন্টমেন্ট নিয়ে আসছি। রুদ্ধ মলম নিয়ে এসে হুরের মুখের ক্ষতস্থানে লাগিয়ে দিতে লাগলো। ক্ষতস্থানে মলম লাগাতেই আরো জ্বলে ওঠে। তা দেখে রুদ্ধ ফু দিতে লাগলো। মলম লাগানো শেষ হয়ে গেলে হুর মুখ ফুলিয়ে কোনো রকমে বলার চেষ্টা করে বলে, হয়েছে, আর আদিক্ষেতা করতে হবে না আপনাকে। যতটুকু করেছেন তার জন্য ধন্যবাদ। আমি বললাম তো ইচ্ছে করে করিনি, তারপরও কেন এমন বিহেভ করছো? কিছু করার নেই, আমি এমনই। আর ভুলেও আমার সাথে কথা বলতে আসবেন না। যাকে সন্দেহ করেন তার সাথে এত ভাব কিসের? প্রয়োজন নেই কথা বলার। প্রয়োজন আছে কি নেই সেটা আমি বুঝে নেব। তোমার এত মাতব্বরি করার দরকার নেই। রাগ দেখিয়ে হুর বলে, মাতব্বরি? আমি মাতব্বরি দেখাচ্ছি? ওয়াও, খুবই ভালো।
বউরা রাগ করলে স্বামীরা তাদের রাগ ভাঙায়, মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু আপনার কাছ থেকে আমি কখনো কোনো কিছু পাইনি। আমি রাগ করলে কখনো আপনি আমার রাগ ভাঙান না। মিষ্টি কথা তো দূরে থাক, উল্টো আমাকে উল্টো পাল্টা কথা শুনিয়ে দেন। অল রাইট, আমি মাতব্বরি করি। এখন থেকে আপনি টের পাবেন মাতব্বরি করার আসল মজাটা কি। রুম ত্যাগ করলো হুর। বোকার মতো বসে রইল রুদ্ধ। বউয়ের রাগ ভাঙাতে গিয়ে উল্টো আরো খেপিয়ে দিয়েছে। বউয়ের থ্রেট শুনে মনে হচ্ছে বিশাল এক ষড়যন্ত্র করবে তাকে নিয়ে। ষড়যন্ত্র শব্দটা মস্তিষ্কে আসতেই গলা শুকিয়ে এলো। মাতব্বরি কথা শুনে যে এতটা রেগে যাবে জানলে কখনোই এই শব্দটি মুখ থেকে উচ্চারণ করতো না। নিজের জন্য বড্ড আফসোস হচ্ছে তার। ইচ্ছে করছে কয়েক ঘা নিজেকেই দিয়ে দিতে। কি দরকার ছিল হুরের সাথে শক্ত হয়ে কথা বলার? যখন বুঝতেই পারছিল হুর রেগে গেছে তখন না হয় একটু মিষ্টি সুরে কথা বলতো, আর তাও যদি না পারতো তাহলে কোনো কথাই বলতো না। হাতের তালু দিয়ে কয়েকবার মাথায় ঠুকুর মারল, বিড়বিড় করে আওড়ালো, বউয়ের সাথে সবসময় নরম করে কথা বলতে হবে, একদম খেপানো যাবে না। খেপালেই তছনছ হয়ে যাবে জীবন, অশান্তিতে ভুগতে হবে। যেই মেয়ে বিয়ের আগে আমার সামনে আসতে ভয় পেত সেই মেয়েকে এখন আমারই ভয় লাগছে। ছ্যা। যত দিন এগোচ্ছে ততই সন্দেহের পাহাড় তৈরি হচ্ছে হুরের মনে। সন্দেহ করতে না চাইলেও হুটহাট মনের মধ্যে সন্দেহের বাসা বাঁধছে। দেখতে দেখতে হুরের এক্সামও চলে গেল। মনে মনে ধরে নিল পাবলিক ভার্সিটিতে চান্স হওয়া খুবই মুশকিল, তাই আগে থেকেই হাল ছেড়ে দিল। রুদ্ধকে আজকাল সন্দেহের নজরে দেখে হুর, আর দেখবেই বা না কেন। হুটহাট অসময়ে বাহিরে যাওয়া, বিধ্বস্ত অবস্থা নিয়ে বাড়িতে ফেরা, কোনো কিছু জিজ্ঞেস করতে চাইলে সঠিক উত্তর না দেওয়া, সব কিছুই সন্দেহের কাতারে পড়ে। তাই তো দিনকে দিন সন্দেহ বেড়েই যাচ্ছে। মানসিক দিক থেকে একটু ভেঙে পড়েছে হুর। না পারছে কাউকে বলতে, না পারছে নিজের মধ্যে চেপে রাখতে। যখন এসব সহ্য করতে না পারে তখন চোখ বেয়ে পানি গড়াতে থাকে। কান্না করা অবস্থাতেও মনে হয় রুদ্ধ তাকে কোনোদিন ধোঁকা দিবে না, রুদ্ধ তাকে ভালোবাসে। এসব বলে নিজেই নিজেকে সান্ত্বনা দেয়। রাত 12:15। রুদ্ধকে নিয়ে নানান চিন্তা ঘুরছে মস্তিষ্কে। রুদ্ধের কথা ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেল টেরই পেল না। হুরের পাশে আধশোয়া হয়ে পায়ের ওপর ল্যাপটপ নিয়ে কাজ করছে রুদ্ধ। জরুরি কিছু ফাইল চেক করছে। ফাইল চেক করার ফাঁকে হুরকে এক নজর দেখে নিল। মেয়েটা ঘুমিয়ে গেছে, বাম হাত তার হাঁটুর উপর রেখে দিয়েছে। অগোছালো রমণী, অগোছালো বউ। হাসি পেল রুদ্ধর। গোছানো মানুষের জীবনে অগোছালো বউ জুটেছে। সেদিনের ঝগড়ার পর বউটা তার গোটা একদিন তার সাথে কথা বলেনি। রুদ্ধ যে মানানোর চেষ্টা করেনি তাও না, যথেষ্ট চেষ্টা করেছিল তার বউকে মানানোর, কিন্তু অভিমানী বউ কোনো মতেই স্বামীর কথাকে প্রাধান্য দিচ্ছিল না। এ কথা ও কথা বললেও হুরের মন গলছিল না। তবে সময়ের সাথে সাথে এবং রুদ্ধের করা আদরে গলে গিয়েছিল সে। হুটহাট জড়িয়ে ধরা, কিস করা, ঘন্টার পর ঘন্টা নিজের সাথে মিশিয়ে রাখলে খেয়েই বা রাগ করে থাকতে পারে। তাই তো হুরও পারেনি রুদ্ধের সাথে বেশি দিন রাগ করে থাকতে। সময়টা এখন প্রায় মধ্যরাত। বড্ড পানি পিপাসা লেগেছে হুরের। ঘুমের মাঝে শুকিয়ে যাওয়া গলা নিয়ে কয়েকবার কাশিও দিয়েছে। ঘুমের ঘরে যখন মনে হচ্ছিল পানি না খেলে তার চলবে না, তখন উঠে বসে পড়ল। ডান পাশে তাকিয়ে দেখল রুদ্ধের জায়গা খালি। ভ্রু কিঞ্চিত কুঁচকে আসলো হুরের। রুমের প্রতিটা কোণায় চোখ বুলালো, কোথাও রুদ্ধকে দেখতে পেল না। চোখ রাখলো বাথরুমের দরজার দিকে। বাথরুমের বাতি বন্ধ, বোঝা গেল রুদ্ধ বাথরুমে নেই। বিছানা থেকে উঠে ব্যালকনির দিকে অগ্রসর হলো। ব্যালকনিতে গিয়ে আবারও আশাহত হয়ে ফিরে আসতে হলো। এই মধ্যরাতে রুদ্ধ কোথায় যেতে পারে ঠাউর করতে পারল না হুর। কপালে চিন্তার ভাঁজ নিয়ে রুম থেকে বের হলো। সিঁড়ির কাছে এসে সব জায়গায় চোখ ঘুরিয়ে রুদ্ধর তালাশ করলো। সিঁড়ি দিয়ে নামছে আর মাথা ঘুরিয়ে রুদ্ধকে খোঁজার চেষ্টা করছে। গেস্ট রুমের দিকে দিয়ে রান্নাঘরে যাওয়ার ধরলে গেস্ট রুমের ভেতর থেকে ফিস ফিসানোর শব্দ কানে ভেসে আসলো। সেইখানেই দাঁড়িয়ে পড়ল সে। কান খাড়া করে শোনার চেষ্টা করতে লাগলো। মনোযোগ দিয়ে শোনার পর বুঝতে পারলো এটা রিফার কণ্ঠ। আগ্রহ বাড়ল। রিফা কার সাথে কথা বলছে জানার জন্য জানালার পাশে গেল। জানালার পাশে আসতে স্পষ্টভাবে রিফার কথা হুর শুনতে পারল। ওহ ডার্লিং, এত প্যানিক হচ্ছ কেন বলো তো? এটাকে প্যানিক বলে না, রীতিমতো তুমি ভয় পাচ্ছ এটা ভেবে যদি তোমার বউ তোমার রহস্য কথা জেনে যায় তখন কি হবে? ছেড়ে যাবে না তো? এমন ভেবে ভয় লাগছে, তাই না? ওহ রুদ্র ডার্লিং, কুল। আমি তোমার বউকে কোনো কিছুই জানাবো না। তবে একটা জিনিস দেখে খুব মজা লাগছে যে রুদ্রকে গোটা দুনিয়া ভয় পায়, সে রুদ্র তার বউকে ভয় পাচ্ছে।
ব্যাপারটা খুব হাস্যকর। থেমে রুদ্ধ দুই কাঁধে হাত রেখে খুব কাছে চলে আসলো, খিলখিল করে হাসতে লাগলো, বলল, ভয় পেও না, তোমার আর আমার মাঝে কি হচ্ছে সেটা আমি কখনোই হুরকে জানতে দিব না। তুমি যে কত বড় প্লেয়ার সেটা আমি ভালো করেই জানি। নিজের বউয়ের সামনে সাধু হয়ে থাকো। বউয়ের সামনে এক রূপ, আর বউ ব্যতীত সবার জন্য আরেক রূপ। ব্যাস, আর কিছু দেখতে পারল না হোর। দৌড়ে সেখান থেকে চলে আসলো নিজের রুমে। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে, চিৎকার করে কান্না করতে মন চাচ্ছে, কিন্তু করতে পারছে না। সঠিক জায়গা এবং সঠিক সময় কোনোটাই এখন না, তাই তো শব্দহীন কান্না কাঁদছে। বিছানায় উল্টো পাশ হয়ে শুয়ে আছে সে, মুখে দুই হাত চেপে ফুপিয়ে কাঁদছে। যেই না মুখ থেকে হাত সরাতে যাবে, অকস্মাৎ মনে হলো রুমে কেউ আসছে, তাই আগের মতো করে শুয়ে রইল। রুদ্ধ রুমে এসে দরজা লাগালো, বিছানায় হোরের দিকে একবার নজর বোলালো। মেয়েটা উল্টো হয়ে শুয়ে আছে। ধীর গতিতে বিছানায় এসে নিজের জায়গায় শুয়ে পড়ল। তার এবং হুরের মাঝে অনেক দূরত্ব রয়েছে। দূরত্ব ঘুচিয়ে নিজেই হুরের কাছে গেল, এক হাত কোমরে দিল। সাথে সাথেই হুর কেঁপে উঠল, ফোপানো কান্না বন্ধ করে দিল। ফুপিয়ে কাঁদলে হয়তো রুদ্ধ টের পেয়ে যাবে, তাই মুখ থেকে হাত সরিয়ে নর্মাল থাকার চেষ্টা করলো। অনবরত চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, ভিজে যাচ্ছে বালিশ। নিজের স্বামীকে মাঝরাতে অন্য একটি মেয়ের কক্ষে দেখা ভয়ঙ্কর একটি ব্যাপার, এবং মেয়েটি যদি তার শরীরের সাথে মিশে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। ছারখার হয়ে যাচ্ছে হুরের ভেতরটা, মনে হচ্ছে বক্ষস্থলে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। বারবার কানে গুচ্ছে রিফার বলা কথাগুলো, মনে মনে আওড়ায়, ধোকা ধোকা দিয়েছেন আপনি আমায়। পৃথিবীতে একমাত্র আপনি ছিলেন যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি। সেই বিশ্বাসের মর্যাদা আপনি দিতে পারেননি, ঠকিয়েছেন আপনি আমায়। আচ্ছা, আপনাকে ঠকিয়েছে বলে কি আপনি আমাকে ঠকিয়েছেন? হয়তো প্রতিশোধ নিলেন, তাই না? কেন করলেন আমার সাথে এমনটা? আমার মনে ভালোবাসার ফুল ফুটিয়ে কেন আমার সাথে ঠকবাজি করলেন? আপনার চোখে সর্বদা আমি আমার জন্য অনুভূতি দেখতে পেয়েছি, তাহলে কি সেসব মিথ্যে ছিল? সবকিছুই আপনার অভিনয় ছিল? ঠোঁট কামড়ে নিজের কষ্ট কমানোর প্রচেষ্টায় লেগে আছে হোর, তবে এই বিষাক্ত অনুভূতিকে কোনো মতেই ধামাচাপা দিতে পারছে না। অনুভূতিটা এত বাজে না হলেও পারত, রুদ্ধ তার হলেও পারত। আপন হয়েও পর হয়ে গেল হোর, কাছে থেকেও দূরের হয়ে গেল সে। কান্না করলো অনেকক্ষণ, ঘুমাতে চেয়েও কোনো মতে ঘুম হানা দিচ্ছে না চোখে। আজানের ধ্বনি কানে গুঁজতেই হোর বিছানা থেকে উঠল। হঠাৎ করেই তীব্র ইচ্ছা জাগলো আল্লাহর দরবারে ভিক্ষা চাইতে। আল্লাহর জন্য ইবাদত করতে মন চাচ্ছে। বিছানা থেকে উঠে অজু করে জায়নামাজে দাঁড় হলো। 4 রাকাত নামাজ আদায় করে কিছুক্ষণ জিকির করলো। লম্বা এক দোয়া ধরল। দোয়ার সময় অনর্গল চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছিল। নামাজের শেষে জায়নামাজ গুছিয়ে রুদ্ধর দিকে তাকালো। স্বার্থপর পুরুষটির দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। সুরা পরে তাকে ফুঁকে দিল। অনেকদিন পর নামাজ পড়ে শান্তি লাগছে। মুখোমুখি হয়ে বসে আছে রুদ্ধ আর হোর। অবস্থান তাদের ডাইনিং টেবিলে, সবাই একত্রে বসে নাস্তা করছে। হোরের মন নাস্তার দিকে নেই, নাড়াচাড়া করছে খাবার। হোরের খাবারের প্রতি মনোযোগ নেই দেখে সোহেল শেখ বললেন, কি হয়েছে হুরমা, তুমি খাবা না, খেয়ে নাড়াচ্ছ কেন? ঘোর কেটে যায় হোরের। সোহেল শেখের দিকে তাকিয়ে ইতস্তত বোধ করে বলে, কিছু না আঙ্কেল, খাবার খেতে ভালো লাগছে না। কষ্ট করে হলেও একটু খেয়ে নাও, খালি পেটে থাকতে নেই। মাথা ঝাঁকালো হোর। চোখ পড়ল রুদ্ধের চোখে। রুদ্ধ তার দিকেই তাকিয়েছিল। রুদ্ধ শীতল দৃষ্টি নিয়ে হোরকে দেখতে লাগলো। মেয়েটার চোখ মুখ শুকনো, চোখে রয়েছে একরাশ বেদনা। এই বেদনার উৎস খুঁজে পেল না রুদ্ধ। হোরের কি হয়েছে জানতে বড্ড ইচ্ছে জাগলো তার, তবে পরিস্থিতিটা অন্যরকম হওয়ায় আর জিজ্ঞেস করতে পারল না। বেদনা ভরা আঁখি নিয়ে রুদ্ধের দিকে তাকিয়ে হুর ভাবছিল, আমার সাথে এভাবে না খেললে কি হতো না? কি হতো সারা জীবনের জন্য আমাকে আগলে রাখলে? আমি কি আপনার জীবনে আগাছা? হয়তো তাই, না হলে তো আপনার জীবনের সবচেয়ে বড় ভূমিকা আমার থাকতো। রাতের আধারে নিজের স্ত্রীকে একা রুমে ফেলে অন্য নারীর সাথে। আর কিছু ভাবতে পারল না হুর। টেবিলের নিচে বাম হাতের মুঠো করে চেপে ধরে রইল। মাঝে একবার নখ কাটলেও কয়েক সপ্তাহ ধরে কাটছে না। বড় নখে হাতে সুন্দর লাগছে বিদায় নখ কাটতে চায় না হুর। সবসময় সাইজ করে রাখে। বড় নখ পাতলা চামড়া ভেদ করার সাথে সাথেই ছিলে গেল। পরপর কয়েকবার একই কাজ করলো সে।
হাতের আঁচড় কতটুকু লেগেছে তাও দেখল না। হাত মুঠো করে শরীর টান টান রেখে শক্ত হয়ে বসে রইল। খাবার শেষ করে রিফার দিকে প্রথমে এক পলক তাকালো রুদ্ধ। তার দৃষ্টিগোচরে আসলো হুরের। তৎক্ষণাৎ রুদ্ধের দিক থেকে দৃষ্টি সরালো। মুহূর্তেই মনে হলো শিরা উপশিরার রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। বড্ড দুর্বল মনে হচ্ছে। বুকে আলাদা এক ব্যথা অনুভব করতে পারছে। পতনমস্ক হয়ে আসলো নেত্রযুগল। মাথা নিচু রেখে আঁখি তার সন্তর্পণে সবার আড়ালে রাখলো। যতক্ষণ না অবধি হুরের মুখশ্রী কেউ দেখবে ততক্ষণ পর্যন্ত কেউ তার ভেতরের অবস্থা বুঝতে পারবে না। হুর ভান করছে সে স্বাভাবিক আছে, চোখের পলক ফেলছে না ভয়ে। যদি নেত্রকোনা দিয়ে পানি গড়িয়ে পড়ে, ভেঙে গুড়িয়ে যাওয়া হুর আকস্মিক বড় হয়ে গেছে। বড় তাকে হতে হয়েছে, না হলে বুকে এত কষ্ট থাকার পরও মানুষ স্বাভাবিক কিভাবে থাকে? আপন মানুষদের কাছ থেকে ধোকা পেলে বুঝি এমনই কঠিন হয়ে পড়ে মানুষরা? যেদিন বাবা মায়ের ছায়া তার মাথার ওপর থেকে উঠে গিয়েছিল সেদিন থেকে নিজেকে ধাতস্থ করতে খুবই কষ্ট হয়েছিল তার। মনে করেছিল দুনিয়াতে আপন বলতে কেউ নেই। তখন আশার আলো জ্বালিয়ে রুদ্ধ এলো তার জীবনে। এই রাগী বদমেজাজি লোকটা যে অনাকাঙ্ক্ষিতভাবে তার জীবনের সাথে জড়িয়ে পড়বে গোনাক্ষরেও কল্পনা করেনি। কখনো ভাবেনি মা বাবার পর রুদ্ধ হয়ে যাবে তার আপন মানুষ, একমাত্র বিশ্বস্ত মানুষ। আর সেই মানুষটাই তাকে ঠকালো। নিজেকে আর ধাতস্থ করতে পারল না হুর। বুক ছেড়ে ঠেলে ঠুলে কান্না আসতে চাইল। দমিয়ে রাখতে খুবই কষ্ট হচ্ছে, তাই খাবার টেবিল থেকে ঝট করে উঠে দাঁড়ালো। দৃষ্টি নিচু রেখে দুর্বল স্বরে শুধালো, আমার খাওয়া হয়ে গেছে, আমি রুমে যাচ্ছি। মাথায় প্রচন্ড ব্যথা, কিছুক্ষণ ঘুমাবো। আমার যেন কেউ ডিস্টার্ব না করে। এক মুহূর্ত সেখানে অপেক্ষা না করে নিজের রুমে চলে আসলো হুর। ভ্রোদয়ের মাঝ বরাবর ভাঁজ পড়ল রুদ্ধের। মেয়েটাকে কয়েকদিন ধরে উদাসীন মনে হচ্ছে। উদাসীনতার কারণ এখনো জানতে পারেনি, এমন না যে সে জানার চেষ্টা করেনি। যতবারই সে হুরের কাছে প্রশ্ন করেছে ততবারই হুর কথা এড়িয়ে গেছে। তবে আজকের বিষয়টা ভালো ঠেকলো না রুদ্ধের কাছে। পেট পুরে সেও খাবার খেলো না। চেয়ার থেকে উঠে হুরের পিছে যাওয়া ধরল। রুমে এসে দেখলো হুর এককাত হয়ে উল্টো দিকে শুয়ে আছে। চিন্তিত হলো রুদ্ধ। মনে করলো সত্যি সত্যি হুরের মাথা ব্যথা করছে। ড্রয়ার থেকে ঔষধের বক্স বের করলো। সেখান থেকে একটি মাথা ব্যথার ঔষধ নিয়ে হুরকে ডাক লাগালো। ঘুমের ভান ধরে শুয়ে রইল হুর। কয়েকবার ডাকার পরে যখন হুর উঠল না তখন রুদ্ধ বিছানার কাছে এগিয়ে এসে হুরের বাহু ধরে ঝাঁকাতে লাগলো। চোখের পানি মুছে রুদ্ধের দিকে তাকালো হুর। হুরের মুখশ্রী দেখে আঁতকে উঠল রুদ্ধ। হুরের গালে হাত দিয়ে বিচলিত কণ্ঠে বলল, হুর, কি হয়েছে তোমার? কান্না কেন করছিলে? মাথা কি বেশি ব্যথা? ওঠো, আমি ওষুধ নিয়ে এসেছি, খেয়ে নাও, মাথা ব্যথা কমে যাবে। দুর্বল শরীর নিয়ে উঠে বসলো হুর। মুখ থেকে কোনো শব্দ বের না করে রুদ্ধের হাত থেকে ঔষধ নিয়ে খেয়ে নিল। সরল চোখে রুদ্ধের দিকে তাকিয়ে রইল অল্প সময়। নিমেষেই নেত্রকোনায় ভেসে আসলো পানির জোয়ার। হুরকে আবার কান্না করতে দেখে উতলা হয়ে গেল রুদ্ধ। দুই গালে হাত স্পর্শ করে ব্যস্ত ভঙ্গিতে অধর ছোঁয়াতে লাগলো সারা মুখশ্রীতে। রুদ্ধের কার্যকলাপে বোঝাই যাচ্ছে সে কতটা বিচলিত। হুরের নির্বিকার চাহনি নিষ্পলক দৃষ্টিতে দৃষ্টিপাত করছে। রুদ্ধর আদর সাদরে গ্রহণ করতে লাগলো সে। মনে হলো এই মুহূর্তে আদরের ভীষণ কমতি ছিল তার। রুদ্ধের দিকে চেয়ে থাকতে থাকতে কখন আদরের স্বাদ গ্রহণ করতে করতে চোখ বুজে আসলো তার চেতনা পেল না। চক্ষুদয় বোঝার পর মুহূর্তে কার্নিশ বেয়ে উষ্ণ তরল পানি পড়তে লাগলো। বারংবার বিচলিত হচ্ছে রুদ্ধ। বউটা আজ হুট করে এত কান্না করছে কেন? এত কান্না করার নিশ্চয়ই কোনো কারণ আছে। ভেজা চোখে ভেজা অধর ছোঁয়ালো রুদ্ধ। ব্যথাতুর কণ্ঠে বলল, কেঁদো না বউ, কি হয়েছে আমায় বলো। ও তোমায় কোনো কিছু বলেছে? এত কান্না কেন করছো? মাথায় কি ভীষণ ব্যথা? চলো ডাক্তারের কাছে যাই। বিছানা থেকে নেমে হুরকে ওঠাতে নিলেই হুর তাকে আটকে দেয়। রুদ্ধকে পুনরায় বিছানায় বসায়। রুদ্ধের কোলে চুপটি করে বসে তার বুকে মুখ গুজে ঠোঁট উল্টে ফুপিয়ে ওঠে। ভাঙা গলায় বলে, মা বাবার কথা ভীষণ মনে পড়ছে। আলিঙ্গনে দৃঢ়তা বাড়ল। এক হাত দিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে অপর হাত হুরের মাথায় বোলাতে লাগলো। কণ্ঠে আদর ঢেলে বলল, তার জন্য বুঝি এত কাঁদতে হয়? দেখো তো, কান্না করতে করতে পুরো চেহারার অবস্থা কি করেছো। এখন আর নো কান্নাকাটি। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি চুপচাপ ঘুমাও। বুকে থুতনি ঠেকিয়ে রুদ্ধের মুখের দিকে তাকালো হুর। অসহায় মুখশ্রী। মায়া লাগলো রুদ্ধর। মিয়ে যাওয়া কাদস্বরে হুর তার কণ্ঠ ছাড়ে, আপনি আমায় ছেড়ে কোনোদিন যাবেন না তো? দপদপ করে স্নায়ুতন্ত্রের আগের লক্ষণ দেখা গেল।
হুরকে কয়েকটা কঠিন বাণী শুনিয়ে দিতে মন চাইল, তবে বউয়ের কান্নাকাতুর কণ্ঠ এবং তার অসহায়তা দেখে নিজেকে নিয়ন্ত্রণে রাখল। লাল হয়ে যাওয়া নাকে অধস্পর্শ করে ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে শুধালো, কখনো না। হুর পুনরায় রুদ্ধের বুকে নিজের মুখ গুজে দিল, কাতর কণ্ঠে বলল, আপনি ছাড়া আমার আর কেউ নেই। আমার জীবন আপনাতেই শুরু এবং আপনাতেই শেষ। কোনোদিন যদি মনে হয় আপনি আমার না, সেদিন পৃথিবী থেকে বিলীন হয়ে যাব আমি। সব কিছু হারিয়ে আমি আপনাকে পেয়েছি। এখন আর কিছু হারানোর মতো শক্তি আমার মধ্যে নেই। আপনাকে আমি হারিয়ে ফেললে হারিয়ে যাব আমি এই মনোহর ধরনী থেকে। আজকাল বড্ড উদাসীনতার সাথে হুরের দিন কাটছে। সময় পেলে বিরতিহীন হয়ে চোখের পানি ভাসিয়ে দেয়। নেত্রকোনা দিয়ে পানি পড়তে পড়তে একসময় পানি শুকিয়ে আসে। তারপরও হুরের উদাসীনতা কমে না। এ বিষয়ে রুদ্ধ হুরকে জিজ্ঞেস করলে হুর তার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে বা ডুকরে কেঁদে রুদ্ধকে জড়িয়ে ধরে তার বুকের সাথে লেপ্টে থাকে। আগের মতো বউটা তার সাথে কথা বলে না, মন খুলে হাসে না। তখন পীড়া হয় রুদ্ধর বক্ষস্থলে। বউকে হাজার জিজ্ঞেস করার পরও যখন তার কাছ থেকে কোনো জবাব মেলে না, তখন নিজেকে অসহায় মনে হয়। কিছু না বলায় একদিন ভীষণভাবে রেগে গিয়েছিল রুদ্ধ। দিন গড়িয়ে রাতে বউয়ের বিধ্বস্ত অবস্থা দেখে আর এ বিষয় নিয়ে রাগারাগি করেনি সে। রুমের মাঝে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হুর, তার পিছে রুদ্ধ, হাতে তার চিরুনি। আপাতত সে সব কাজ বাদ দিয়ে সযত্নে মনোযোগ সহকারে বউয়ের চুল আঁচড়ে দিচ্ছে। হুর প্রথমে মানা করেছিল, পরে রুদ্ধর রামধামকে দ্বিতীয়বার আর কথা বলার সাহস দেখায়নি। চুল আঁচড়ে দিতে বেগ পেতে হচ্ছে রুদ্ধর। একটু একটু আঁচড়িয়ে বড় বড় নিঃশ্বাস ফেলে আবার কাজে লেগে পড়ছে। ড্রেসিং টেবিলের আয়না দিয়ে রুদ্ধকে দেখছে হুর। নিচের ঠোঁট কামড়ে ধরে যত্ন সহকারে বউয়ের চুলের সেবা করছে সে। চুল আঁচড়ানো শেষ হলে রুদ্ধ হুরকে সামনে ঘোরায়। মলিন মুখশ্রীর দিকে তাকিয়ে অধর ছোঁয়ায় ললাটে এক হাত গালে রেখে বলে, কেন তোমার মন এত খারাপ? আমি কি কিছু করেছি? কেন আগের মতো কথা বলো না আমার সাথে? কেন আজকাল তোমার হাসি চোখ জুড়িয়ে দেখতে পাই না? গ্রাহ্য দিল না রুদ্ধের কথা, নিজের কথা রাখলো। অফিসে যাবেন না? দীর্ঘশ্বাস ফেলে হুরের কাছ থেকে সরে আসলো রুদ্ধ, বলল, হ্যাঁ, ইম্পর্ট্যান্ট কয়েকটা মিটিং আছে, অ্যাটেন্ড করতে হবে। রাতে লেট করে ফিরতে পারি। বেশি ঘুম পেলে ঘুমিয়ে পড়ো। দ্রুত পায়ে হেঁটে চলে গেল রুদ্ধ। হুর কি মনে করে রুদ্ধের পিছু যেতে লাগলো। পায়ের গতি তার কচ্ছপের ন্যায়। রুম থেকে বেরিয়ে দেখলো রুদ্ধ অর্ধেক সিঁড়ি প্রায় নেমে গেছে, তবুও তাড়াহুড়ো করল না সে। আলসেমি ভঙ্গিতে এগিয়ে যেতে লাগলো। সামনে এগোতে এগোতে হঠাৎই পা জোড়া স্থির হয়ে গেল। চোখও হলো বটে। হলরুমে রিফার সাথে রুদ্ধ দাঁড়িয়ে কথা বলছে। রুদ্ধ কথা বলছে তা ভুল, এখন রিফার মুখ চলছে। রিফার অধর এক সময় থেমে গিয়ে পরস্পর দু অধর মিলিত হলো। তখনই চোখে পড়ল রুদ্ধের ঠোঁটের কোণে বাঁকা হাসি। চিলিক দিয়ে উঠল হুরের বুক। রুদ্ধ তার ঠোঁটের হাসি প্রসারিত করে কিছু বলে সেখান থেকে চলে গেল। একসময় রিফাও চলে গেল, তবে যেতে পারল না হুর। সদর দরজার পানে কিছুক্ষণ তাকিয়ে রইল। হুর যা ভেবেছিল তাই হলো। পাবলিক ভার্সিটিতে চান্স পায়নি সে, তাই এখন কোনো এক প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হতে হবে। হুরের সাথে মুক্তাও চান্স পায়নি। এই দুই বান্ধবী ব্যতীত সবাই পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছে। মুক্তা আর হুর ভেবেছে দুইজনে একত্রে একই ভার্সিটিতে ভর্তি হবে। পাবলিক ভার্সিটিতে চান্স না হওয়ায় মন খারাপ করে বসে আছে হুর। তা দেখে রুদ্ধ বলল, মন খারাপ করার কি আছে? পাবলিক ভার্সিটিতে চান্স হয়নি বলে কি তোমার পড়াশোনা থেমে থাকবে নাকি? তোমায় আমি একটা ভালো ভার্সিটিতে ভর্তি করিয়ে দেব। এখন মুখ লটকিয়ে না রেখে হাসো। হাসলো না মেয়েটা। মলিন মুখ নিয়ে রুদ্ধের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। বিরক্ত হলো রুদ্ধ। আরে বাবা, এত মন খারাপ করার কি আছে? সারাক্ষণ মেয়েটা মন খারাপ করে বসে থাকে, এতে বিরক্ত হলেও কিছু বলতে পারে না রুদ্ধ। মুখ বুঝে সব কিছু দেখে যায়, সহ্য করে যায়। আর কিছু জিজ্ঞেস করলে তো চোখ দিয়ে ঝর্ণা বেয়ে পড়ে। হুরের উদাসীন ভাব কমেনি দেখে রুদ্ধ বিরক্ত হয়ে চলে গেল অফিসে। মেয়েটাকে আরও কিছুক্ষণ এইভাবে দেখলে বুকের মাঝে ঝড় বেয়ে যাবে। তাই আর রুমের মধ্যে থাকতে ইচ্ছে করছে না। মেয়েটা কখনো বুঝতে চায় না তাকে, তার অনুভূতি বুঝতে পারে না, হয়তো বোঝার চেষ্টা করে না, না হলে চোখের ভাষা পড়তে পারে না, তাই তো সবসময় মুখ গোমরা করে রাখে। আগের মতো ফায়াজের সাথে দুষ্টুমিতে মেতে ওঠে না হুর। মাঝে মাঝে ফায়াজ নিজ থেকে হুরকে হাসানোর চেষ্টা করে। হুর হাসে ঠিকই, কিন্তু প্রাণোচ্ছন্ন হয়ে হাসে না। খিলখিল করে হাসির শব্দ কাউরি কানে গুঁজে না।
নীরবতার সহিত সবাই একসাথে খাবার খাচ্ছে, কারোরই মুখে টু শব্দ নেই। কুজো হয়ে ওর খাবার খাচ্ছে, রুদ্ধ নিজের খাবার খাচ্ছে, তবে চোখ স্থির হয়ে আছে তার বউয়ের ওপর। বউটার ইদানিং খাবারের রুচিবোধ কমে গেছে, আগের মতো ভাত খেতে দেখে না তাকে। খাবার শেষ করে সবাই চলে গেল যে যার রুমে। হুরের একটু পর রুদ্ধ রুমে আসলো। রুমে এসে কোথাও হুরকে খুঁজে পেল না, মনে করলো ওয়াশরুমে আছে। ওয়াশরুমের বাতি নেবানো দেখে ঠাওর হলো সে ওয়াশরুমে নেই। ধীর পায়ে চলে গেল ব্যালকনিতে। ব্যালকনিতে এসে ভ্রু কিছুটা কুঁচকে এলো, মেয়েটা এখানেও নেই। সেখান থেকে পুনরায় রুমে আসলো। মস্তিষ্কে আসলো ছাদের কথা। রুদ্ধ অপেক্ষা না করে চলে গেল ছাদে। যা ভেবেছিল তাই, হুর ছাদে আছে। ছাদের কিরানা ঘেঁষে আকাশপানে মুখ করে চেয়ে আছে, রেলিংয়ের ওপর দুই হাতে মুঠো করে ধরা। ঈষৎ চিন্তা হলো, এগিয়ে গেল হুরের কাছে। শব্দহীন পায়ে হেঁটে পেছন থেকে হুরকে জড়িয়ে ধরল। অকস্মাৎ কেঁপে উঠল হুর, টের পেল রুদ্ধ। ঘাড়ে মুখ গুজে উষ্ণ নিঃশ্বাস ছেড়ে মৃদুস্বরে জিজ্ঞেস করল, এত রাতে ছাদে কি করছো? কম্পন শরীর কয়েক সেকেন্ডের মধ্যে স্বাভাবিক হয়ে আসে। ঠায় আকাশপানে চেয়ে থেকে বিরস কণ্ঠে উত্তর দেয়, ভালো লাগছিল না, তাই ভাবলাম ছাদে চলে আসি। রাতের পরিবেশটা উপভোগ করতে চাচ্ছিলাম। হুরের ঘাড়ে গভীর এক চুম্বন দিয়ে কোলে তুলে নিল। ছাদ থেকে নিচে নামা অবস্থাতে বলল, এখন আর রাতের পরিবেশ উপভোগ করার প্রয়োজন নেই, এখন স্বামীর আদর উপভোগ করো। রাত 2টার কাছাকাছি। উন্মুক্ত বুকে মাথা এলিয়ে শুয়ে আছে হুর। পরনে তার রুদ্ধ শার্ট, চোখ বন্ধ। বেশ কিছুক্ষণ ধরে রুদ্ধ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আদর বোধহয় একটু বেশি আজকে হয়ে গেছে, যা বউয়ের দুর্বলতায় প্রকাশ পাচ্ছে। যেই না হুরের মাথায় অধর ছোঁয়াবে, সেই মুহূর্তে ফোনের মেসেজের রিংটোনের শব্দ কানে ভাসে। বউকে চুমো না দিয়ে হাত বাড়িয়ে টেবিলের ওপর থেকে ফোন হাতে নিয়ে মেসেজ চেক করে। ফোন বিছানায় ছুঁড়ে আলতো হাতে হুরকে নিজের বুক থেকে সরিয়ে বালিশে ভালোভাবে শুয়ে দিল। গায়ে কাপড় জড়িয়ে রুম ত্যাগ করলো। ফট করে চোখ মেলে তাকালো হুর। ক্লান্ত হয়ে রুদ্ধের বুকে শুয়ে থাকলেও চোখে তার ঘুম ধরা দেয়নি। সারা রুমে চোখ বুলিয়ে যখন রুদ্ধকে পেল না, তখন নিশ্চিত হলো রুদ্ধ রুমের বাহিরে গিয়েছে। মিনিটের মধ্যেই নিজের কাপড় চেঞ্জ করে নিল সে। রুদ্ধ শার্টের ওপর দিয়ে কাপড় পরেছে, তাই বেশি সময় লাগলো না কাপড় পরিধান করতে। রুম থেকে বের হয়ে আশেপাশে কোথাও রুদ্ধকে দেখল না সে। সন্দেহ হয় হয়তো রিফার রুমে গেছে, তাই তাড়া চালিয়ে দ্রুত রিফার রুমের কাছে আসলো। প্রথমে জানালা দিয়ে উকি দিল, তবে রুমের মধ্যে না আছে রিফা আর না আছে রুদ্ধ। তাই সেখান থেকে নিরাশ হয়ে সামনের দিকে এগোতে লাগলো। রান্নাঘরের কাছে এসে দাঁড়িয়ে আশেপাশে আবার খুঁজলো, কিন্তু কোথাও কাউকে পেল না। ড্রয়িং রুমের একটা বাতি জ্বলছে, তাই সব কিছু আবছা আলোয় দেখা যাচ্ছে। আর একটু সামনে গিয়ে যেই না রান্নাঘরের ভেতরে প্রবেশ করবে, তখনই কর্ণপাতে ভেসে আসে রুদ্ধের বলা কথা, হুরকে এসব বিষয়ে কোনো কথা বলবে না তুমি। বাই এনি চান্স যদি হুর জানে, তাহলে তোমাকে পৃথিবী থেকে গায়েব করতে 1 সেকেন্ডও সময় লাগবে না আমার। তাই যা করবে ভেবে চিন্তা করবে। রিফার মুখ দেখে বোঝা যাচ্ছে রুদ্ধের কথা সে আমলে নেয়নি। গা ছাড়া ভাব নিয়ে রুদ্ধের কাছে এগিয়ে সে জড়িয়ে ধরবে, তার আগেই রুদ্ধ রিফার হাত মুচড়ে ধরে। ব্যথা পেয়ে আর্তনাদ করার সাথে সাথেই হাসে রিফা। কণ্ঠে ব্যথা মিশিয়ে আবেদনময়ী ভঙ্গিতে বলে, উফ রুদ্র ছাড়ো, আমি ছেড়ে দেয় রুদ্ধ। মেয়েটাকে স্পর্শ করেছে ভেবে নিজের প্রতি রাগ হচ্ছে। তর্জনী আঙুল উঁচু করে রিফার উদ্দেশ্যে কিছু বলার জন্য প্রস্তুতি নিল। ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে বলতে গিয়েও থেমে গেল। থেমে যাওয়ার কারণ হচ্ছে রান্নাঘরের বাইরে থাকা ফুলদানিতে হুরের অশ্রুসিক্ত মুখ দৃষ্টিগোচরে আসলো। থমকে গেল রুদ্ধ। দ্রুত পিছন ঘুরে চাইল। হুর ঠায় এক জায়গায় দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে পানি বিসর্জন দিচ্ছে। রিফার কথা বলে হুরের কাছে যেতে লাগলো। হুর আর সেখানে দাঁড়িয়ে না থেকে দৌড়ে নিজের রুমে চলে আসলো। হুরের পিছনে দৌড় মারল রুদ্ধ। হুর সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। একটুর জন্য হুরকে ধরতে পারল না রুদ্ধ। দরজায় টোকা দিতে লাগলো। তবে সেদিকে খেয়াল কি হুরের আছে? সে তো ঝর্ণার নিচে নিজের অশ্রু ঝরাচ্ছে। একসময় চিৎকার করে কাঁদতে লাগলো। টোকা দেওয়ার মাত্রা বেড়ে গেল। উদ্বিগ্ন হয়ে রুদ্ধ বলে, হুর, ওপেন দ্য ডোর প্লিজ, বেরিয়ে আসো। আচ্ছা। রুদ্ধের আদেশ শুনল না হুর। সে ফ্লোরে বসে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। অচল হয়ে গেছে মস্তিষ্ক, কোনো কিছুই কানে আসছে না। বারবার রিফা আর রুদ্ধের প্রতিচ্ছবি চোখে ভেসে আসছে, কানে বাড়ি খাচ্ছে। উফ রুদ্ধ ছাড়ো। জোরে চিল্লিয়ে ফ্লোরে শুয়ে কান্না করছে হুর। দুর্বল কণ্ঠে বলে, আপনি আমার না রুদ্ধ।
ডাকের সাথে লাগাতার দরজায় টোকা দিয়েও কান্না ব্যতীত কোনো কথা শোনা যাচ্ছে না। রুদ্ধ আর না পেরে দরজা ভাঙার সিদ্ধান্ত নিল। বলিষ্ঠ শরীর দিয়ে কয়েকবার ধাক্কা দিতেই দরজার ছিটকানি ভেঙে গেল। হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করে থমকে গেল। অত্যন্ত প্রিয় মানুষটিকে বিধ্বস্ত অবস্থায় দেখে নিঃশ্বাস আটকে আসতে চাইল। মেয়েটার চোখ নিভু নিভু হয়ে এসেছে, মনে হচ্ছে যে কোনো সময় জ্ঞান হারাবে। রুদ্ধ হাঁটু গেড়ে ভেজা ফ্লোরে বসে পড়ল। হুড়ের দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। হুড়কে কাঁপতে দেখে টনক নড়ল। হুড়ের কাছে যেয়ে কোলে তুলে নিল। ভিজে চুপচুপে অবস্থা, টুপটুপ করে পানি পড়ছে কাপড় থেকে। ভেজা হুড়কে বিছানায় বসালো সে। জড়িয়ে ধরে এক হাত নিচে রেখে মুখ উঁচু করে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করতে লাগলো, হুড় তুমি ঠিক আছো? চোখ খোলো, তাকাও আমার দিকে। তুমি শুয়ে থাকো, আমি কাপড় নিয়ে আসছি। হুড়কে ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে দিল। আলমারির কাছে গিয়ে সেখান থেকে হুড়ের কাপড় বের করলো। সযত্নে তা পরিয়ে দিল। হুড়ের শরীর থেকে কাপড় খোলার সময় নিজের শার্ট দেখে চমকে গেল, তবে তা নিয়ে মাথা ঘামালো না। ইতিমধ্যে হুড়ের কাঁপুনি ধরে গেছে, বিছানার চাদরও ভিজে গেছে। রুদ্ধ হুড়কে পাঁজা খুলে তুলে সোফায় বসিয়ে বিছানার চাদর উঠিয়ে নিল। ম্যাট্রেস ওয়াটারপ্রুফ, তাই চাদর ব্যতীত আর কিছুই ভেজেনি। আলমারি থেকে আর একটি চাদর বের করে কোনো রকমে বিছিয়ে দিল। বিছানার পর মনে হলো সে ভালোভাবে বিছাতে পারেনি, আর চেষ্টাও করলো না বিছানোর। হুড়কে কোলে তুলে বিছানায় শুয়ে তার উপর কম্বল দিয়ে দিল। পুরো শরীর ঠান্ডা হয়ে এসেছে। রুদ্ধ নিজের দিকে তাকিয়ে দেখলো তার কাপড়ও ভিজে গেছে। দীর্ঘশ্বাস ফেলে সেও কাপড় চেঞ্জ করে নিল। শাওয়ারই নিত, কিন্তু হুড়ের শরীরে ঠান্ডা হয়ে এসেছে দেখে আর এখন শাওয়ার নেওয়ার সিদ্ধান্ত নিল না। হুড়ের শরীর এখন গরম করা উচিত, তাই কম্বলের ভেতর নিজেও ঢুকে গেল। উষ্ণতা পেয়ে হুড় রুদ্ধের কাছে ঘেঁষে রইল। দুই হাত দিয়ে আলিঙ্গন করে আছে রুদ্ধ। হুড় রুদ্ধের কাঁধে মাথা রেখে এক হাত পিঠে রাখল। চোখ বন্ধ থাকা অবস্থাতেই রুদ্ধের শরীরের ঘ্রাণ নাকে আসলো। দুর্বল চোখ মেলে রুদ্ধের দিকে তাকালো, চোখ ভরে আসলো। মুহূর্তেই মনে পড়ল রুদ্ধ তাকে ধোঁকা দিয়েছে। তৎক্ষণাৎ দুর্বল শরীর নিয়ে রুদ্ধকে নিজের কাছ থেকে সরাতে লাগলো। রুদ্ধ নিজের শক্ত হাত দিয়ে হুড়ের দুই হাত আঁকড়ে ধরল। হাত বন্ধ থাকায় পা চালাতে শুরু করে হুড়। সামানে রুদ্ধকে লাথি দিচ্ছে। রাগ কষ্ট উপচে পড়ছে। দু পায়ের মাঝে হুড়ের দুই পা শক্ত করে চেপে ধরল। হাত পা কোনোটাই নাড়াতে না পেরে রাগে দুঃখে কান্না করে দিল হুড়। চিল্লিয়ে বলল, ছাড়ুন আমায়, আপনি কখনো আমায় ছোবেন না। আপনি একটা ঠকিয়েছেন আপনি আমায়। মুঠো হাতের পিঠে চুমু দিয়ে ঠান্ডা স্বরে বলে, ঠকাইনি আমি তোমায়, তুমি যা দেখেছো তা সব ভুল। তাচ্ছিল্য হাসল হুড়, কণ্ঠ খাদে নামিয়ে বলল, চোররা কখনো বলে না সে চোর। আর যে পুরুষ নিজ স্ত্রীকে মাঝরাতে ফেলে অন্য নারীর কাছে যায়, তাকে কিভাবে বিশ্বাস করি? শক্ত কণ্ঠ রুদ্ধর। বিশ্বাস করতেই হবে। আমি আমার বউ ব্যতীত কাউকে নিজের মনে জায়গা দিইনি, আর না কোনো নারী পাবে। মনে জায়গা না থাকলে বুঝি মানুষ পরকিয়া করে? রাগে চোয়াল শক্ত হয়ে এলো রুদ্ধের। জোরে হুড়ের হাত চেপে ধরে, রাগে দপদপ করে বলে, আমি কোনো পরকিয়া করছি না, আর না তোমাকে ঠকাচ্ছি। নিজেকে আর শক্ত রাখতে পারল না, হাউমাউ করে কান্না করে দিল। গলার স্বর উঁচু রেখে ভাঙা গলায় বলল, তাহলে আপনি রিফা আপুর সাথে মাঝরাতে দেখা কেন করেন? কেন সে আপনার শরীরে হাত দেয়? আপনি কি মনে করেছিলেন আমার আড়ালে পরকিয়া করবেন আর আমি তা বুঝতে পারবো না? রাগ দমিয়ে রাখতে কষ্ট হচ্ছে রুদ্ধর, তাও শান্ত হয়ে রইল, কারণ বউ তার ভীষণভাবে ক্ষেপে আছে। যদিও ভুলভাল ভেবে ক্ষেপে গেছে, তাও বউয়ের সামনে এখন রাগারাগি করতে চাচ্ছে না। প্রথমত দুর্বল শরীর, তার উপর না জেনে না হয় যা তা বলছে। আচানক নিজের প্রতি চমকিত হলো। সে কখনো নিজের রাগ দমিয়ে রাখতে পারে না, কিন্তু বিয়ের পর থেকে এই মেয়েটার সাথে বেশি একটা রাগ করতে পারে না। বউটাকে কখনো রাগ দেখাতে ইচ্ছে করে না। বউ হচ্ছে ভালোবাসার জিনিস, তাকে শুধু ভালোবাসা দেওয়া দরকার। কিন্তু তাই বলে যে ভালোবাসা দিতে দিতে মাথায় উঠে যাবে এমনটাও না। যখন যেটার প্রয়োজন হবে তখন সেটাই রুদ্ধ করবে, রাগ করবে, ভালোবাসবে। রুদ্ধ হাঁ করে বড় কয়েকটি নিঃশ্বাস ছাড়ল, নিজেকে শান্ত করার জন্যই মূলত নিঃশ্বাস ছাড়া। তারপর অতি শান্ত স্বরে হুড়কে আবার বোঝালো, আমি কোনো পরকিয়া করছি না। রিফার কাছে যেতে হয়েছিল, তার সাথে গুরুত্বপূর্ণ আমার কিছু কাজ ছিল, আর সে আমার শরীরে টাচ করেছে, আমি তো করিনি। তাহলে তার রাগ আমার উপর কেন ঝাড়ছ? তাকে কিছু না বলে সব কিছু আমার ঘাড়ে কেন চাপিয়ে দিচ্ছ? ওই মেয়ে আমার কেউ না, তুমি আমার সব। রুদ্ধের কথা বিশ্বাস করতে অনেক ইচ্ছে করছে তার, কিন্তু তারপরও মনের মধ্যে কিন্তু রয়ে আছে। হেঁচকে তুলে আবার প্রশ্ন করল,
কি এমন কাজ তার সাথে ছিল যে মাঝরাতে আপনি তার কাছে গিয়েছিলেন? চুপ হয়ে যায় রুদ্ধ। সত্য কথা সে হুড়কে বলতে পারছে না, তাই তো এত লুকোচুরি, তাই বইয়ের সাথে তার এত ঝামেলা। রুদ্ধকে চুপ থাকতে দেখে তাচ্ছিল্য হাসল হুড়, বিদ্রুপ করে বলল, হয়ে গেল তো মুখ বন্ধ। মাথা নিচু করে রুদ্ধ কিছু বলতে চাইল, তার আগে হুড় তাকে থামিয়ে পিছন ঘুরে শুয়ে কণ্ঠে বেদনা ঢেলে বলল, থাক, আর মিথ্যে বলতে হবে না। বড্ড ক্লান্ত হয়ে গেছি আমি। আপনার কথা আমার কানে কাটার মতো বিঁধছে। আপনার জীবন থেকে আমি বহু দূরে চলে যাব। তারপর আপনার যার সাথে ইচ্ছে মাঝরাতে তার কাছে যাবেন, তখন কোনো বাধা থাকবে না। আমি আমার চোখের সামনে আমার স্বামীকে অন্য নারীর সাথে দেখতে পারবো না। যত দ্রুত পারেন ডিভোর্সে। নিজের বাক্য শেষ করার পূর্বেই রুদ্ধ হুড়কে হ্যাঁচ কাটানে উঠিয়ে বসিয়ে দিল। কর্ণকুহরে ঠাস করে এক আওয়াজ আসলো। আওয়াজটা কিসের প্রথমে বোধগম্য হলো না, পরে যখন গালে জ্বালা অনুভব করলো, গাল গরম হয়ে গেল, তখন বুঝতে পারলো শব্দের আসল উৎস। সেকেন্ডের মধ্যে গালের ব্যথা বাড়ল। ঠোঁট ভেঙে কিছু শুধাতে চাইল, তা হতে না দিয়ে রুদ্ধ হুড়ের হাত মুচড়ে ধরে তার কঠিন বাক্য শোনালো, আমি পরকিয়া করলেও তোর আমার সাথে থাকতে হবে। একটা না 10টা পরকিয়া করব আমি, তাও তুই বাধ্য আমার সাথে থাকতে। দ্বিতীয়বার যদি মুখ থেকে ডিভোর্সের কথা শুনি, তখনই তোর মুখ সেলাই করে রেখে দেব। অতিরিক্ত কথা বলা আমার পছন্দ না। একবার বলেছি আমি পরকিয়া করি না, তারপরও গানে কাছে ঘ্যান ঘ্যান করছিস। অবাধ্য বউ থেকে বোবা বউ শ্রেয় মনে করি আমি। এর পরের বার আর ছাড় পাবি না। এখন চুপচাপ ঘুমা, নইলে কালে আরও কয়েকটা পড়বে। ছুঁড়ে মারল হুড়কে। হুড় নিজের জায়গায় শুয়ে ফুপিয়ে কাঁদছে, সেদিকে পাত্তা দিল না রুদ্ধ। সে নিজের জায়গায় এক হাত চোখের ওপরে রেখে অন্য হাত বেঁধে রেখে চোখ বন্ধ করে শুয়ে রইল। সময় গড়াচ্ছে তার আপন গতিতে। সময়ের সাথে সাথে হুড়ের কান্নার গতিও বাড়ছে, তবে তা নিঃশব্দে। বালিশ এবং বিছানার কিছু অংশ ভিজে গেছে, চোখের পানির সাথে নাকের পানিও মিলিত হয়েছে, তবুও কান্না থামছে না তার। এই নিয়ে রুদ্ধ তাকে 2বার থাপ্পড় মারল, তবে এতে সে কষ্ট পায়নি। একটু পেয়েছিল, তবে তা সয়ে গেছে। কষ্ট তো লেগেছে এটা শুনে যে রুদ্ধ তুই করে বলেছে আর মুখ সেলাই করার হুমকি দিয়েছে। বেছে বেছে এমন স্বামী তার কপালে জুটল। কোন কুলক্ষণে যে সেদিন বিয়ে করতে গেছিল কে জানে। প্রায় আধ ঘন্টা পর হুড় পেছনে ফিরে তাকিয়ে দেখল রুদ্ধ ঘুমিয়ে গেছে। তার চোখে ঘুম নেই, অথচ তার স্বার্থপর স্বামী শান্তির ঘুম দিচ্ছে। দুর্বল শরীর নিয়ে আর জেগে থাকতে ইচ্ছে হলো না। চোখে তার অনেক ঘুম, তবে কোনো কিছু না জড়িয়ে ধরে তার সহজে ঘুম আসে না। বিছানায় থাকে 3টা বালিশ, তার থেকে একটি হুড়ের মাথার নিচে আর 2টি রুদ্ধের কাছে। ডান পাশে কোমরের নিচে দিয়ে রেখেছে, অন্যটা মাথার নিচে। মুখ ফুলিয়ে একটু একটু করে রুদ্ধের কাছে এগিয়ে গেল। রুদ্ধর পেট থেকে বাম হাত সরিয়ে মেলে তার উপর মাথা রাখলো, হাত রাখলো পেটের ওপর। চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলো। মিনিট 5-এর মধ্যে ঘুমিয়েও পড়ল। চোখের ওপর থেকে হাত সরালো রুদ্ধ। হুড়ের মাথা হাত থেকে সরিয়ে বুকে রাখলো, এক পা নিজের উপরে রেখে জড়িয়ে নিজেও নিদ্রায় ডুবে গেল। ঘুম থেকে ওঠার পর নিজেকে রুদ্ধের বাহুডোরে আবদ্ধ পেল হুড়। আদরের সহিত রুদ্ধর কপালে যখন চুম্বন দেবে, তখন মনে পড়ে গেল গতকালকের ঘটনা। তৎক্ষণাৎ রুদ্ধর কাছ থেকে সরে আসলো সে। কিছুক্ষণ ঝিম মেরে বসে থেকে চলে গেল ওয়াশরুমে। ওয়াশরুমে নিজের মুখের অবস্থা দেখে চমকে উঠল। আগের তুলনায় মুখ অনেক চুপসে গেছে, চোখ ফোলা। ইদানিং শরীরটাও ভালো লাগছে না। তার উপর 3 মাসের অধিক হলো হুড়ের পিরিয়ড হচ্ছে না। এ নিয়ে খুবই দুশ্চিন্তায় ভুগছে সে। প্রথমে মনে করেছিল হয়তো প্রেগনেন্ট আছে, কিন্তু প্রেগনেন্সির কোনো লক্ষণ চোখে পড়ছিল না, তাই প্রেগনেন্সির ব্যাপারটা স্কিপ করলো। আর বিয়ের আগেও মাঝে মাঝে তার পিরিয়ড গ্যাপ গিয়েছে, তাই এ নিয়ে আর চিন্তা করলো না। শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হলো। রুদ্ধকে বিছানায় বসে থাকতে দেখা গেল, তার দিকেই তাকিয়ে আছে। চোখ ফিরিয়ে নিল হুড়, তাকাবে না সে লোকটার দিকে। যে লোকটা কথায় কথায় হুমকি দেয়, মারে, তার সাথে কোনো কথা নেই হুড়ের। মনের মাঝে একরাশ অভিমান নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তোয়ালে পেঁচানো চুলগুলো ছেড়ে দিল, দুর্বল হাত দিয়ে চুলের পানি মুছতে লাগলো। রুদ্ধর চোখ পড়ল হুড়ের ফর্সা গালের দিকে। 3টে আঙুলের ছাপ পড়ে গেছে। গতকাল রাতে তেমন আলো না থাকায় দেখতে পারেনি। বিছানা থেকে উঠে হুড়ের কাছে গেল। কোনো কথা না বলে হুড়ের হাত থেকে তোয়ালে নিয়ে নিজেই হুড়ের চুল মুছতে লাগলো। ঈষৎ ভ্রু কুঁচকে এলো হুড়ের। গতকাল রাতে মেরে এখন আদিক্ষেতা দেখানো হচ্ছে। প্রয়োজন নেই তার এই আদিক্ষেতার। রাগের উত্তর হাত থেকে তোয়ালে ছিনিয়ে অভিমানী স্বরে বলে, ভুলেও আমার কাছে ঘেঁষার চেষ্টা করবেন না। আমার থেকে দূরত্ব বজায় রাখুন, আর এইসব আদিক্ষেতা আমায় দেখাবেননি না।
কিছু পল্লব হুরের দিকে তাকিয়ে সিরিয়াস ভঙ্গিতে শুধালো। সত্যি দূরত্ব বজায় রাখবো তো? ব্যাস, আর কিছু বলতে হয়নি হুরের। তার আগেই রুদ্ধ রুম ত্যাগ করেছে। রুদ্ধের যাওয়ার পানে হুর অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে। চোখ দিয়ে পানি পড়ার সাথে সাথে হাতের পিঠ দিয়ে মুছে নিল। সময় 6টা। হুর ব্যালকনিতে দাঁড়িয়ে আনমনে বাহিরের দিকে চেয়ে দৃশ্য দেখছিল। তখনই মনে হলো কেউ তাকে ডাকছে। ব্যালকনি থেকে রুমে এসে দেখলো দরজার বাইরে রিফা দাঁড়িয়ে আছে। হুরকে দেখে মুচকি হেসে ভেতরে আসলো। হুরের মুখশ্রী শক্ত। রিফা হুরের বিছানায় আয়েশ করে বসে বলে, তো বুঝলে তো তোমার স্বামী তোমাকে ঠকাচ্ছে। এবার হুরের ঠোঁটের কোণে হাসি দেখা গেল। বলল, শুধু ঠকায়নি, ঠকিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তাই তো দেখতে এসেছেন, তাই না? হকচকি উঠল রিফা। তা দেখে হুর বলে, আপনি কি মনে করেছিলেন আপনার জালে আমি ফেসে যাব? হ্যাঁ, ফেসে গিয়েছিলাম, তবে পরে বুদ্ধি করে নিজেকে ছাড়িয়েও নিয়েছিলাম। আপনি কি কারণে এসব করেছেন তা আমি জানি না, কিন্তু এটা ঠিক বুঝতে পেরেছি আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্যই আপনার এসব নাটক। ধরা পড়ে যাওয়া আরও চমকিত হলো রিফা। সে ভাবতে পারেনি হুর সত্য জেনে যাবে। সত্য জেনেছে, তবে অর্ধ। এখন এই অর্ধ সত্য দিয়েই তাকে নাচাতে হবে ভেবেই আনন্দ পেল রিফা। বিদ্রুপ করে বলল, জেনে খুশি হলাম তুমি আমার জালে আটকা পড়নি। তবে অর্ধেক সত্য যেহেতু জেনেছ, পুরো সত্য খুব শীঘ্রই জেনে যাবে। যেদিন জানবে সেদিন নিজের স্বামীর নামে আর বড় বড় কথা বলতে পারবে না, মেনে নিতে পারবে না রুদ্রর আসল চেহারা। প্রত্যুত্তর করে না হুর। চুপ থেকে রিফার দিকে তাকিয়ে থাকে। রিফাকে তার কথার উত্তর দিলে কথা আরও বাড়বে। আর কথা বাড়াতে চাচ্ছে না হুর, তাই সে চুপ করে রইল। হুরকে কোনো কিছু না বলতে দেখে অট্টহাসিতে মেতে উঠল। হাসতে হাসতেই রুম থেকে বেরিয়ে পড়ল। বিছানায় ধপ করে বসে পড়ল হুর। রিফা কোন সত্যর মুখোমুখির কথা বলছে সেটা সে ধরতে পারছে না। অতিরিক্ত চিন্তার কারণে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। রুদ্ধের সাথেও তার সম্পর্ক আজকাল তেমন ভালো যাচ্ছে না। ঘন্টার কাঁটা 8টার ঘরে, মিনিটের কাঁটা ঠায় দাঁড়িয়ে রয়েছে একে, আর পাল্লা দিয়ে চলছে সেকেন্ডের কাঁটা। রুদ্ধ ড্রয়িং রুমে প্রবেশ করার সাথে সাথে গলা ফাটিয়ে রিফাকে ডাকতে লাগলো। হঠাৎ রুদ্ধর কর্কশ কণ্ঠ শুনে সবাই হকচকিয়ে গেল। তড়িঘড়ি করে সবাই নিজের রুম থেকে বেরিয়ে আসলো ড্রয়িং রুমে। ফায়াজ আর হুরের আসতে একটু দেরি হলো। দুইজনের রুমই উপরতলায়, তাই এলোমেলো হয়ে আছে রুদ্ধর চুল। গায়ের কাপড়ও খানিকটা কুঁচকে আছে। কর্কশ গলায় কাউকে ডাক দিতেই পেছন থেকে দুইজন লেডি গার্ড আসলো। রুদ্ধর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রুদ্ধ রিফার দিকে তর্জনী আঙুল দেখিয়ে বলল, এই আবর্জনাকে আমার ঘর থেকে বের করে দিন। সাথে সাথে চোখ বড় হয়ে যায় রিফার। বিচলিত হয়ে ফায়াজ আর সোহেল শেখের দিকে তাকিয়ে রয়। উদ্বিগ্ন স্বরে বলে, হোয়াট আর ইউ টকিং রুদ্র? আমাকে কেন ঘর থেকে বের করে দিতে চাইছো? আমি কি করেছি? আচানক শব্দ করে হাসতে লাগলো রুদ্ধ। কোনো মতে নিজের হাসি থামিয়ে বলল, তুমি কি বুঝতে পারছো না তুমি কি করেছো? ঢোক গিলল রিফা। তোতলানো স্বরে বলল, প্লিজ রুদ্র, আমাকে বাড়ি থেকে বের করে দিও না। কোথায় যাব আমি? যাওয়ার মতো কোনো জায়গা আমার কাছে নেই। বিনা অপরাধে তুমি এভাবে আমাকে ঘর থেকে বের করে দিতে পারো না। রুদ্ধর ঠোঁটের কোণে বাঁকা হাসি। রিফার কাছে এসে টিটকারি মেরে অসহায় স্বরে বলে, ও, রিফা বেবিকে বলল তোমায় আমি অপরাধবিহীন বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছি। আলবাত তুমি অপরাধ করেছো। শোনো, আমি হচ্ছি সাপের মতো। যতক্ষণ না পর্যন্ত আমার লেজে কেউ পা দেবে ততক্ষণ অবধি আমি শান্ত থাকব। লেজে পা দেয়া মানেই সাপের ছোবল খাওয়া। রিফা আর রুদ্ধর কথা কেউরই বোধগম্য হচ্ছে না। সবাই ফ্যাল করে রুদ্ধ আর রিফার দিকে তাকিয়ে আছে। তাদের কথা বোঝার চেষ্টা করছে। শেষে না পেরে সোহেল শেখ প্রশ্ন করে উঠল, কি হচ্ছে রুদ্ধ? তুমি রিফাকে বের করে দিতে চাচ্ছ কেন? কি করেছে ও? তোমার ভুলে গেলে হবে না, ও একটি মেয়ে। আর এ রাতের বেলা কোথায় ঠাঁই পাবে সে? রুদ্ধ অবাক হওয়ার ভান করে বলল, কোথায় যাবে মানে? সে তার বয়ফ্রেন্ডের কাছে যাবে। আর আরেকটা গুড নিউজ আছে তোমাদের কাছে। তোমাদের আদরের রিপা অন্তঃসত্ত্বা। তার বয়ফ্রেন্ডেরই বেবি সে ক্যারি করছে, আর তা গুছিয়ে দিতে চাইছে আমার ঘাড়ে। আমাকে ব্ল্যাকমেইল করে আমার বউ হওয়ার সে স্বপ্ন দেখছে। অবৈধ কাজ করে বৈধ সম্পর্কে লিপ্ত হতে চাচ্ছে।
আমার সহজ সরল বউ রিপার কথায় ফেঁসে গিয়েছিল। যা নয় তা আমাকে শুনিয়ে দিয়েছিল। তখন স্বামীকে নয় সতীনকে বিশ্বাস করেছিল। যেই মেয়ে আমার ঘরে থেকে আমার খাবার খেয়ে আমার বউকে আমার কাছ থেকে আলাদা করতে চায়, সেই মেয়েকে আমি আমার ঘরে রাখবো না। দরকার হলে রিফাকে দুনিয়া থেকে গায়েব করে দেব, তারপরও তার জন্য আমার জীবনে আমি ঝামেলা হতে দিব না। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সবাই। মাথা নত করে দাঁড়িয়ে আছে রিফা। রুদ্ধ যে এভাবে সবার সামনে তার সত্য খোলাসা করবে তা আজ করতে পারেনি। লজ্জা অপমানে থমথমে হয়ে এসেছে তার মুখশ্রী। মুখ তুলে সবার পানে চেয়ে থাকার সাহসটুকু নেই। নিস্তব্ধ হয়ে সোহেল শেখ রিফাকে জিজ্ঞেস করলেন, এ কি শুনছি রিফামা? রুদ্ধ যা বলছে তা কি সব সত্য? রিফার মুখে টু শব্দ পর্যন্ত নেই। যেখানে ধরা খেয়ে বলির বকরা হয়েছে সেখানে আর বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। মিথ্যে বলতে গেলেও রুদ্ধ তাকে ধরে নেবে, কারণ রুদ্ধ কখনো প্রুফ ছাড়া কাজ করে না। তাই নিজেকে আর ছোট করল না, ঠায় দাঁড়িয়ে রইল চুপ হয়ে। চুপ থাকা সম্মতির লক্ষণ মনে করলেন সোহেল শেখ। মুহূর্তেই চোখে জল জড়ো হলো। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, তোমাকে আমি নিজের মেয়ে মনে করতাম, কখনো মনে করতাম না তুমি আমার ভাইয়ের মেয়ে। সব সময় তোমায় আগলে রাখতাম, যখন যা চাইবে তাই দিতাম। তার প্রতিশ্রুতি তুমি এভাবে দিলে, নিজের জীবন নষ্ট করে এখন আমার ছেলের জীবন নষ্ট করতে চাইছো। কেন করলে তুমি এমন? কি কমতি দেখছিলাম? তরতর করে ভেতরে থাকা ক্ষোভ বের হয়ে আসলো রিফার। চিল্লিয়ে বলল, তুমি যতই আমায় নিজের মেয়ে মনে করো না কেন পাপা, আমি তো ছিলাম তোমার ভাইয়েরই মেয়ে। তুমি আমায় সব দিলেও তোমার প্রপার্টি আমায় দিতে না। প্রপার্টি পেত তোমার দুই ছেলে। তখন কোথায় যেতাম আমি? কি হতো আমার? তারপর তোমার সব কিছু ধ্বংস হয়ে গেল। তোমার সাথে সাথে আমরা ভেঙে পড়লাম। ঠাই হলো রুদ্রর বাড়িতে। রুদ্রের বিলাসিতা দেখে তার প্রতি আমার লোভ লেগে যায়। যখন শুনি হুরের নামে 80% প্রপার্টি লেখা, তখন লোভের মাত্রা তীব্র হয়। মুখ্য উদ্দেশ্য একটাই হয়ে দাঁড়ায়, হুরকে রুদ্রর জীবন থেকে আলাদা করে দেয়া এবং রুদ্রর জীবনে নিজেকে রানী করে রাখা। তাই ষড়যন্ত্র শুরু করে দেই, হুরের কান ভরতে থাকি। সহজ সরল হুর প্রথমে আমার চালাকি ধরতে পারল না। আমি যেভাবে নাচাতে চেয়েছিলাম সেভাবেই নাচছিল। মনে করেছিলাম রুদ্রর জীবন থেকে হুর চলে যাবে, তার আগেই রুদ্র সব বলে দিল তোমাদের। স্তম্ভিত হয়ে গেল ফায়াজ আর সোহেল শেখ। কখনো ভাবতে পারিনি রিফার মধ্যে এতটা হিংসা আর লোভ লুকায়িত আছে। আপন মানুষদের সত্য কথা বরাবরই কষ্টদায়ক হয়। কষ্টে বুক চিনচিন করতে লাগলো সোহেল শেখের। ভাঙা গলায় আবার বললেন, কি কমতি দেখেছিলাম আমরা? আমার কিছু হয়ে গেলে তোমাদের তিনজনের নামে প্রপার্টি ভাগ করে দেয়া হতো। আমি আগেই সবকিছু উইল করে রেখেছিলাম। সোহেল শেখের দিকে তাকালো রিফা, চোখে পানি টইটম্বর। রিফা সর্বদা মনে করে এসেছিল সোহেল শেখ দুই ছেলের নামে প্রপার্টি লিখে দেবেন, কিন্তু সত্যটা অন্যভাবে সামনে এলো। রুদ্ধ ও লেডিগার্ডদের দিকে তাকিয়ে আবার আদেশ করল, বের করে দিন তাকে। লেডিগার্ড দুজন রিফার দুই বাহু ধরে টেনে নিয়ে যেতে লাগলো। চিৎকার করে দুইজনকে থামতে বলছে রিফা। লেডিগার্ডের শক্তির সাথে পেরে উঠতে পারছে না। ধস্তাধস্তি করার এক পর্যায়ে নিজেকে ছাড়িয়ে দৌড়ে রুদ্ধের মুখোমুখি হয়ে দাঁড়ালো সে। উপহাস করে বলল, মিস্টার রুদ্র, আমার সত্য তো আপনি বললেন, আপনার সত্যটা না হয় আমি বলে দিই, কি বলেন? কঠিন হয়ে আসলো রুদ্ধর মুখ। ভাবখানা এমন রিফাকে পারলে ভস্ম করে দেবে। ক্রুর হাসলো রিফা। হুরের কাছে গিয়ে বলল, তুমি তোমার স্বামীকে খুব ভালো মনে করো, তাই না? তুমি কি জানো তোমার স্বামী একজন খুনি? সে টাকার বিনিময়ে মানুষদের খুন করে। না হলে সে এত কোটি কোটি টাকা কোত্থেকে উপার্জন করতে পারতো? এবং তোমার নামে যে 80% প্রপার্টি আছে সেটাও তার অবৈধ টাকা। তোমার স্বামী একটা খুনি, ভয়ঙ্কর খুনি। তার চোখে কেউ পড়ে গেলে তাকে কেউ বাঁচাতে পারেন না। নৃশংসভাবে সবাইকে খুন করে। আর এক দফা স্তব্ধ হয়ে গেল সবাই, বিশেষ করে হুর। চোখ দিয়ে তার নোনা জল গড়িয়ে পড়ছে। নিঃসহায় আঁখি পল্লব বিরতিহীন রুদ্ধের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। রুদ্ধর কোনো ভাবান্তর হলো না। কঠিন দৃষ্টিতে রিফার দিকে তাকিয়ে রইল। আবারও কঠিন আদেশ দিল লেডিগার্ডদের রিফাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। অট্টহাসিতে ফেটে পড়ে রিফা তাদের সাথে গেল।
এবার আর কোনো ধস্তাধস্তি করলো না, না করলো নিজেকে ছাড়ানোর চেষ্টা। অশ্রুসিক্ত হুরের দিকে তাকালো রুদ্ধ, ভেজা গলায় বলল, আপনি খুন করেন? নির্লিপ্তভাবে রুদ্ধ উত্তর দেয়। হ্যাঁ করি। দুই হাত দিয়ে মুখ ঢেকে হো হো করে কান্না করে দেয় হুর। বিস্ময় নিয়ে ফায়াজ বলে, রিয়েলি ব্রো? তীক্ষ্ণ চোখে ফায়াজের দিকে তাকাতেই ফায়াজ চুপ মেরে যায়। আজ এতগুলো সত্যর মুখোমুখি হয়ে সোহেল শেখের মুখে তালা লেগে যায়। হতবাক হয়ে গেছেন। ফ্যাচ ফ্যাচ কান্নার শব্দ পছন্দ হচ্ছে না রুদ্ধর। হুরের দিকে তাকিয়ে শীতল স্বরে বলে, কান্না থামাও। কান্না থামে না হুরের, হাতে মুখ গুজে কান্না করতে থাকে। হুরের হাত শক্ত করে চেপে ধরে রুমে নিয়ে আসে রুদ্ধ। সহ্য শক্তি হারায় রুদ্ধ, ধমকে ওঠে।